জুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ মানব জোটের পক্ষ থেকে আমি কাজী মোশাররফ হোসেন, লস এঞ্জেলেস থেকে। আজ অত্যন্ত দুঃখের সাথে কিছু কথা বলছি, এই কারণে যে আজকে দীর্ঘ 8 মাস হতে চলল বিগত সরকারের পতন হয়েছে, কিন্তু দেশে বা সমাজে কোনো প্রকার শান্তি শৃঙ্খলা ফেরত আসে নাই। এটা অত্যন্ত দুঃখজনক। ইতোমধ্যে যেই ঘটনা প্রবাহ চলছে, যে রাজনৈতিক দল তৈরি হচ্ছে এবং সরকারের পৃষ্ঠপোষকতায়, মানে নির্বাচনকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার, যে নামেই ডাকি না কেন, তাদের ছত্রছায়ায় ছাত্রদের রাজনৈতিক দল বা অন্যান্য রাজনৈতিক দল তৈরি হবে, তারপর তারা ক্ষমতায় আসবে। এই যে দীর্ঘ প্রতিক্রিয়া বা দীর্ঘ মেয়াদী যে একটি তালবাহানামূলক কার্যক্রম চলতেছে, এটা জনগণের জন্য দুঃখ কষ্টের নয়, অতিশয় কষ্টের, এবং দেশের যে স্বাধীনতা সার্বভৌমত্বকে প্রশ্নের সম্মুখীন করে ফেলেছে। যারা আমার চেয়ে বয়স্ক আছেন তারা মুক্তিযুদ্ধটিকে দেখেছেন। আমি তখন ক্লাস 5-এ পড়ি। আমরা দেখেছি যে ওই সময়ে প্রথম ব্যাচ যারা ট্রেনিং করে সশস্ত্রভাবে ঢুকেছে মুক্তিযোদ্ধারা, 25শে মার্চের কালোরাত্রির পরে যেই সমস্ত ইয়াং জেনারেশন, চাকরিজীবী এবং অন্যান্য সকল শ্রেণীর লোক মুক্তিযুদ্ধের জন্য ট্রেনিংয়ের জন্য ইন্ডিয়াতে চলে যায়, এবং অস্থায়ী সরকার গঠনের পরে আমরা দেখতে পাই তারা বাংলাদেশে প্রবেশ করেছে জুলাইয়ের শেষ সপ্তাহে অথবা আগস্টের প্রথম সপ্তাহে। সেই হিসাবে যদি আমরা বলি, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর 4 মাসে এই দেশটি এমনভাবে রেডি করে ফেলে মুক্তিযোদ্ধা এবং তাদেরকে যারা সহায়তা করেছে, আমাদের বাংলাদেশের আপামর জনগণ, তারা বিভিন্ন প্রকারের নির্যাতন সহ্য করেও সাহায্য সহযোগিতার মাধ্যমে পাকিস্তানি শত্রু বাহিনীকে, রাজাকার বাহিনীকে এবং তাদের দোসরকে বিপর্যস্তের চরম অবস্থায় নিয়ে চলে যায়। যার প্রেক্ষিতে পাকিস্তান একটা অজুহাত খুঁজতে থাকে যে কিভাবে সন্ধি করে হোক, আর ভারতের সাথে আতত করে হোক বা তাদের সাথে চুক্তি করে হোক, তারা এদেশ থেকে চলে যাওয়ার জন্য প্রথমেই তারা যে কাজটি করে, 6 ডিসেম্বর তারা ভারতকে আক্রমণ করে, এবং পরবর্তীতে কি করে, তারা ভারত আক্রমণ করে মুক্তিযোদ্ধাদের সঙ্গে চুক্তি না করে ভারতের সঙ্গে চুক্তি করে তারা 94,000 বন্দী সৈন্যকে ফেরত নিয়ে যায়। এই কথাগুলা কেন বললাম, অবতারণা কেন করলাম এই কারণে যে প্রকৃত যুদ্ধটা চলেছিল 5 মাস। আজকে কি এমন কারণ হলো যে দীর্ঘ 8 মাসেও কোনো শান্তি শৃঙ্খলা ফিরে আসছে না? কিছু ইয়াং লোক কি কারণে এই দীর্ঘসূত্রিতার দিকে নিয়ে যাচ্ছে দেশকে, একটি অনিশ্চয়তার দিকে নিয়ে যাচ্ছে দেশকে, এটা বোধগম্য নয়। কালের পরিক্রমায় স্বাধীনতার পরবর্তীতে 75 সাল পর্যন্ত সেখানে মুক্তিযোদ্ধা অফিসাররা সর্বোচ্চ ছিল মেজর র্যাঙ্কধারী। বঙ্গবন্ধু দ্রুত পদোন্নতির মাধ্যমে মাত্র 2 জন মুক্তিযোদ্ধা সমরনায়ককে মেজর জেনারেল করেছিলেন। তার মধ্যে একজন ছিলেন, 2 জনেই এখন প্রয়াত, মেজর জেনারেল শফিউল্লাহ এবং মেজর জেনারেল জিয়াউর রহমান। এই 2 জন মাত্র মেজর জেনারেল ছিলেন।
সেই 75 বা 76 সাল থেকে শুরু করে আজ পর্যন্ত সেই মেজর জেনারেল পদ থেকে লেফটেন্যান্ট জেনারেল পদ থেকে জেনারেল পদে পদোন্নতি দিয়ে বাংলাদেশকে প্রচণ্ডভাবে বিকশিত করা হয়েছে এবং প্রতিটি ক্ষেত্রেই আমাদের এই বাহিনীকে সবল করা হয়েছে। প্রত্যেক বছরই কিছু না কিছু শক্তি সামর্থ্য অন্তত যান্ত্রিকভাবে বা অন্য অন্য টেকনোলজিক্যাল উপায়ে তাদেরকে শক্তি সামর্থ্য প্রদান করা হয়েছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে আজকে কিছু কিছু লোক এদেরকে দেশপ্রেমিক বলবো না দেশদ্রোহী বলবো, যারা এই সশস্ত্র সেনাবাহিনীকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে বা তাদের প্রতি খুব ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়ে যাচ্ছে। আমি একথা স্বীকার করতেই চাই যে আমাদের সশস্ত্র বাহিনী অবশ্যই খুবই ধৈর্যের পরিচয় দিয়েছে এবং দিয়ে যাচ্ছে, কিন্তু দীর্ঘ 8 মাস এত সময় দেওয়া কি উচিত উচ্ছৃঙ্খল লোকদেরকে? অবশ্যই না। আমরা রাশিয়া জেলোনস্কির মতো এই ধরনের সিচুয়েশনের ভিতরে দেশকে ফেলে দিতে চাই না। বা এই দীর্ঘ সময় 8 মাসে আমাদের যে আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্য ছিল সেগুলো সব ধ্বংস হয়ে গেছে এবং অনেকেই দোষর হিসাবে বা সক্রিয়ভাবে আমলি করার কারণে অনেক ব্যবসায়ী আটক হয়ে আছেন, যার কারণে দেশের অর্থনৈতিক অবস্থা দুরবস্থায় পরিণত হয়েছে। অনেক মানুষ অলরেডি কাজের বাইরে চলে গেছে। করবেন এবং এটা শ্রীলঙ্কার চেয়েও ভয়াবহ অবস্থার দিকে দেশটি চলে যাচ্ছে। আমি আশা করব যে অনত বিলম্বে এর থেকে পরিত্রাণের জন্য অবশ্যই দ্রুত পদক্ষেপ নেওয়া দরকার। প্রথমেই ঢাকা ইউনিভার্সিটির আন্ডার গ্রাজুয়েট অর্থাৎ স্নাতক এটি টোটালি বন্ধ করে দেওয়া হোক এবং এর যে স্টুডেন্ট যারা আছে তাদেরকে অধিভুক্ত 60টি কলেজে প্রেরণ করা হোক, ভাগ করে দেওয়া হোক। ঢাকা ইউনিভার্সিটি বন্ধ করে দিয়ে কেবল মাস্টার্স, পিএইচডি, এমফিল এই এবং গবেষণামূলক যে শিক্ষাটা আছে সেইগুলো চলমান রাখা হোক এবং যে 60টি কলেজ অধিভুক্ত এই 60টি কলেজকে আমি আগেও বলেছি যে 5টি ছোট ইউনিভার্সিটিতে রূপান্তরিত করে এই স্নাতক পর্যায়ের যত স্টুডেন্ট আছে তাদেরকে ওই কলেজগুলোর সাথে দিয়ে দেওয়া হোক। বলেছি ঢাকা ইউনিভার্সিটির যে কোনো একটি অংশে, জানি ওই কলেজগুলোর ক্যাম্পাস অত্যন্ত ছোট, রেজিস্টার বিল্ডিং ঢাকা ইউনিভার্সিটির একটি এলাকা নির্দিষ্ট করে 60টি কলেজের জন্য মাত্র একটি বিল্ডিংয়ের মধ্যে সব 60টি কলেজের জন্য আলাদা আলাদা ইউনিভার্সিটি হয়ে যাবে এবং সেখানে ওই রেজিস্ট্রারের অফিসটা ওই ঢাকা ক্যাম্পাসের মধ্যে করা হোক। আমি আগেও বলেছি যে ঢাকা কলেজ টিচার্স ট্রেনিং কলেজ একটি কলেজে রূপান্তরিত করে একটা ইউনিভার্সিটি করা হোক। তিতুমির কলেজ তার নিজস্ব ক্যাম্পাসেই একটি ইউনিভার্সিটি করা হোক। ইডেন বদরুন্নেসা মিলিয়ে একটি ইউনিভার্সিটি করা হোক এবং অন্য মিলিয়ে বাংলা কলেজ এবং আরো হোসেন শহীদ সরদারি, কবি নজরুল এই দুইটাকে মিলাইয়ে একটা ইউনিভার্সিটি করা হোক। এবং ছাত্র রাজনীতি বন্ধ করতে আমি বলছি না, তবে
প্রত্যেক সেমিস্টার তার অ্যাটেন্ডেন্স অনুযায়ী অন্তত আমেরিকার মতো পয়সা বরাদ্দ করা হবে। ছাত্রের অ্যাটেন্ডেন্স থেকে শুরু করে সবকিছু মিলিয়ে করা হবে এবং ট্যাক্স কে কার কোন গার্জিয়ান কত টাকা ট্যাক্স পে করে তার উপরে নির্ধারণ করে তাদেরকে বৃত্তি দেওয়া হোক এবং সেটা এমন হবে আমেরিকার মতোই যে টিউশন ফি কারা কারা ফ্রি পাইতে পারে তারাই পাবে, আর অন্যদেরকে অবশ্যই টিউশন ফি দিয়ে পড়তে হবে এবং এই টোটাল যে খরচ আছে সেই খরচ ভাগ করে দেখাই দেওয়া হবে তাকে কত টাকা হেল্প করা হয়েছে। বাপের কাইলে ইউনিভার্সিটি না, পড়তে হইলে ওইভাবে পড়তে হবে, প্রত্যেকটা ছাত্রকে এটা করতে হবে। আর এই ইউনিভার্সিটিগুলোতে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার যে নিয়ম আছে কোয়ার্টার সিস্টেম, এই কোয়ার্টার সিস্টেম এর আওতায় আনতে হবে। মাত্র 3 মাসের মধ্যে এক একটি কোর্স সমাপ্ত করতে হবে। দম ফেলানোর সময় পাবে না এই সমস্ত ছেলে পেলে, যারা পড়ার তারা পড়বে। আমি এর আগেও বলেছি যে এই যে 8 মাস পার হয়ে গেল, কয়েকদিন পরে বলবে কি আমাদের একটা সার্টিফিকেট দাও, অমুক করো তমুক করো, আমরা তো সেই মুক্তিযোদ্ধাই ছিলাম। কোনো কথা নাই। আমি বলছি না কম্পালসারি মিলিটারি ট্রেনিং করতে হবে, বাট সামরিক সেনা, বিজিবি, পুলিশ এদের অধীনে ভাগে 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 কমপক্ষে 1 বছর নিবিড় পরিশ্রম করতে হবে। নিবিড় পরিশ্রম না করলে কাউকে চাকরি দেওয়া হবে না, কাউকে কোনো ইলেকশনে পার্টিসিপেট করতে দেওয়া হবে না। আগে তুমি কি দিছ, তোমার 18 বছর হয়েছে, কি দিছ আগে দেশকে? এই যে কিছুদিন আগে আপনার তুলসী গ্যাবার্ড ইন্ডিয়াতে গেছিল, 1 বছরের উপরে শুধুমাত্র ইরাকে থেকে আসছে, সেনাবাহিনীর সাথে কাজ করার জন্য গেছে। আমেরিকার ভাইস প্রেসিডেন্ট যিনি পরাজিত হয়েছেন এবং যিনি এখন রানিং মেট অফ মিস্টার ট্রাম্প, তারা 1 বছরের উপরে চাকরি করে আসছেন ইরাকে। আমার এক একটি সৈনিক, আমার এক একটি পুলিশ, আমার বাহিনীর এক একটা লোক প্রচন্ড রকমের শ্রম দিয়া চোর বাটপার পালার কোনো সুযোগ নাই। আগে দেশকে দেন। রাজনীতির দল খুলছেন, খুব ভালো কথা, মোস্ট ওয়েলকাম, আমি পছন্দ করছি। কিন্তু আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছরের আগে কোনো পান নাই, কোনো আয়াত পান নাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে। কিন্তু তারপরে তাকে কি করতে হয়েছে? প্রচন্ড রকমের সততা দেখাইতে হয়েছে। কাকে দেখাইছে তিনি? আল্লাহকে দেখাইছেন, জনগণকেও দেখাইছেন। কাজ করেছেন। আগে কাজ করেন, বি পারফেক্ট, বি এ ন্যাশনাল লিডার, নো প্রবলেম। এই কিছু বুইরা খাটাস মিলে শুরু করছে 23 বছরে এমপি হইব। ভাই, এই 23 বছরের এমপি যে হবে, আপনারা যারা সেনাবাহিনীতে আছেন, যারা কমিশন র্যাঙ্কে জয়েন করেছেন, আমার জানা মতে তাদের এডুকেশন ব্যাকগ্রাউন্ড যদি আমরা দেখি, অন্য অন্য ভার্সিটিগুলোতে যারা পড়ে তাদের চেয়েও এদের মেরিট লিস্টে আগে আছে এদের নাম। বলে এইভাবে আমি বিরোধিত করতে চাই না, বাট দে আর ট্যালেন্ট। এবং পরবর্তীতে গ্রাজুয়েশন করে আবার ঢুকে কোথায়? বিসিএস ক্যাডার বা ফার্স্ট ক্লাস অফিসার পদে সরাসরি বেসামরিক খাতে। আপনারা এক কাজ করেন, আপনারা সবাই রিজাইন কইরা এই সমস্ত দলগুলোতে জয়েন করেন। এই সমস্ত দলগুলোতে জয়েন করেন ভাই, লাভ হবে। নেতা হয়ে যাবেন, এমপি হয়ে যাবেন, মন্ত্রী হয়ে যাবেন, সবকিছু হয়ে যাবেন। 300টা লোকের জন্য বা 460টা উপজেলা আছে, 700, 800, 1000 ধরেন, 1000 রাজনৈতিক সুবিধাভোগী লোকের জন্য দেশকে এই বিশৃঙ্খল অবস্থায় ফেলে দিতে পারেন না। যারা দেশ পরিচালনা করছে, এই ব্যর্থতা তাদের, তারা মিসইউজ করছে
পুলিশকে, মিসইউজ করছে আর্মিকে। তারা কাউকে পরিচালনা করতে পারেন নাই। যারা আপনাদেরকে পরিচালনা করতে পারেন নাই তাদের নেতৃত্ব তো মেনে রাখার কোনো সুযোগ নাই। অনতিবিলম্বে রিক্রুট করেন যে কে কে এই সশস্ত্র বাহিনীর অধীনে কাজ করবে। আমেরিকার একটা রুলস আছে, কেউ যখন ন্যাচারালাইজেশন 5 বছর তার ট্যাক্স ফাইল দেখে, 5 বছর দেখে তার কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটিস আছে কিনা, তারপরে শর্ত দেয়া দেয় যদি যুদ্ধ লাগে তুমি যে নাগরিক হবা আমেরিকার বা অন্য যে কোনো উন্নত দেশের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য, একই ধরনের কমিটমেন্ট তারা নিয়ে নেয় যে তুমি সশস্ত্র বাহিনীর অধীনে কাজ করবে কিনা, বা যদি অর্থ ধরতে হয় আমার দেশের জন্য ধরবা কিনা, তোমাকে যে নাগরিক বানাবো। তারা বলতেছে ফাইন, করে দেখাক। সশস্ত্র বাহিনীকে আমি বলবো যে গভর্নমেন্টের সাথে আলোচনা করেন যে 1 বছর বিনা শ্রমে কাজ করতে হবে। বলে মহিলা যদি হয়, মহিলাদের জন্য ওষুধ আছে, মহিলাদের হাসপাতালে কাজ করতে হবে, ওই প্রাইমারি স্কুল বাচ্চাদেরকে শৌচাগার দিতে হবে 1 বছর, এই ধরনের কাজ করতে হবে। সিটির বিভিন্ন কাজে তাদেরকে নিয়োজিত করা হবে, কোথায় পরিষ্কার পরিচ্ছন্নতা অপরিষ্কার রাখে সেইগুলোতে। আর বসে থাকার সময় নাই। যারা এই সংস্কারটা কি অর্ডিন্যান্সের মাধ্যমে শুরু করলেন না কেন? আজকে 8 মাস হয়ে গেছে। বক্কর চক্কর কথা বাদ দেন, এগুলো কোনো সংস্কার না। সংস্কার মেড বাই অর্ডিন্যান্স করে করে করতে পারতেন। পুলিশের রক্তের দাগ শুকায় নাই, অত বলবেন ছাত্রদের রক্ত শুকায় তো নাই, তাই সেটাও সত্য। কিন্তু দেশের অবস্থা এরকম কেন? কেন দেশ প্রোডাকশনে যেতে পারছে না? কেন দেশ শান্তিতে থাকতে পারতেছে না? কেন মানুষ শান্তিতে ঘুমাইতে পারতেছেন না? কি কারণে? এই যে ইয়ুথ ফোর্স, এদেরকে সশস্ত্র বাহিনীর অধীনে নিয়ে সব জায়গায় কাজে লাগাই দেওয়া হোক। এটা অর্ডিন্যান্সের দরকার। 8 মাসে যদি কইরে না লাগে তবে 8 বছরে করে দেখাইতে পারবেন নাকি? ইট ইজ ইম্পসিবল, এটা সম্ভব না। কাজেই আমি বলবো যে এই সামরিক বেসামরিক যে সমস্ত কর্মকর্তা আছেন, আপনাদের হাত জোর করে বলছি, আপনারা ভাই এই সমস্ত যারা আপনাদেরকে কমান্ড করতে চায় তাদেরকে ক্ষমতা দিয়ে আপনার রিজাইন করে ঘরে বসে যান। ঠিক আছে? ওরা চালাক, ওদের গায়ে অনেক শক্তি অনেক রক্ত তারা দিয়ে ফেলাইছে, ওদের কাছে ক্ষমতা দিয়ে চলে যান আপনারা। আর যদি না হয় এইগুলারে ধরেন যে কি ধরনের স্যাক্রিফাইস আছে তাদের দেশের প্রতি। তারা আপনাদের উপরে বস হইব। আগে কাজ করেন, আগে দেশকে দেন, তারপরে বস হইেন, আর নইলে আপনারা সঠিকভাবে দেশ চালান। যারা চাকরিতে আছেন, সামরিক বা বেসামরিক, শুড ডু দ্য নিডফুল। হোয়াট ইউ ডু, কয়টা মূল্য এটা চিন্তা করার দরকার নাই, কারণ আপনাদের কমিটমেন্ট আছে দেশের প্রতি। আই বিলিভ দ্যাট আপনাদের সেই কমিটমেন্টের জায়গা থেকে শক্ত হয়ে ধরেন, শক্তভাবে খাড়া হয়ে ধরেন, আর নতুন নতুন রিক্রুট করেন। যে কোথাও দুর্নীতি পাইলে সেটাকে ধরেন। হতে পারে আওয়ামী লীগের দোষ কিছু হলে এইটা বলে। কত হইতে পারে? 15 হইতে পারে, 2000 হইতে পারে, 50,000 হইতে পারে। তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করেন, তাদের গতিবিধি রোধ করে দেন। তার মানে দেশে বিশৃঙ্খল বজায় রাখবেন, এভাবে তো হবে না। হ্যাঁ, জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলছে, সে দোষী হয়ে গেল। এত সাধু কোথার থেকে আসছেন? কাজে ভণ্ডামি বাদ। আপনারা যারা এক সময়ে 1 to 10, 12 গ্রেড পর্যন্ত যারা 5-এর মধ্যে থাকেন নাই, হ্যাঁ, তারা কিন্তু আর্মি অফিসার হন নাই, বেসামরিক কর্মকর্তাও হন নাই। তাদেরকে ভয় পাচ্ছেন আপনারা? কেন দেশকে টেক ওভার করতেছেন না? এরকম ভাবে কেন থাকবেন? সোজা করেন মাথাটা।
এর আগেও করেছেন। আমি সরকারকে 15 বছর, 16 বছর, 17 বছর, হ্যাঁ, নিজেরা পেট ভরছেন অথবা আওয়ামী লীগের পেট ভরাইছেন। টান হয়ে দাঁড়ান, টান হয়ে দাঁড়ান, যোগ্য লোক নেন ক্যাবিনেটে, যারা ডিকটেট করতে পারে। আপনারা জি হুজুর করবেন, দেশ তো রসাতলে যাচ্ছে রে ভাই। হ্যাঁ, এবার হচ্ছে চলতে পারে না। প্রেসিডেন্ট সাহেব আছেন, বিপ্লবী সরকার হলে তার থাকার কথা ছিল না। তারপরে কি হয়েছে, আমি আগেও বলেছি যে পাশের রাষ্ট্রে আপনি যদি বিপ্লব করেন, পাশের রাষ্ট্রে যে চলমান যে ক্ষমতাবান লোক আছে তাকে দিতে হয় না। এটা কিন্তু আমি শেখ হাসিনা আমার শত্রু বা মিত্র সেভাবে আমি বলছি না, এটা আমি বলছি ইতিহাসের শিক্ষা, ইতিহাসের শিক্ষা। আর একটা আছে, কিছু লোক আছে বাংলাদেশে সারাক্ষণ নাচে, কিছু মাওলানা আছে, হ্যাঁ, জীবনও ট্যাক্স দেয় না এই সরকারে, হ্যাঁ, আরামে খায় আর কোদাকুদি করে, ভারত বিরোধী শব্দ কথাবার্তা বলে। যখন মোগলরা যখন ওই দিল্লি চালাইতো, তখন এই বাংলায় 2টা শাসক স্বাধীনতা ডিক্লেয়ার করেছে, একটা হলো আলিবর্দী খান আর একটা ও আলাউদ্দিন হুসেন শাহ। দুইজনকেই দিল্লি থেকে লাথি মারছে। বেয়াদবি বেশি করলে সেটার ফলাফল কখনো ভালো হয় না, এটা যে না বুঝে, কারণ বেয়াদবরা সাধারণত বুঝে না আর কি, তো পরে থাপ্পড় থুপ্পড় খাওয়া লাগে, মাইকটার খাওয়া লাগে। আমি বাংলাদেশের সকল সামরিক বেসামরিক কর্মকর্তাদের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি, ভাই আপনারা দয়া করে দেশের হালটা শক্তভাবে ধরেন। অনেক রুলস তো অলরেডি করা আছে, সেই রুলসের আওতায় সবাইকে আনেন। যে কে রাজনীতি করবে, ছাত্র সংগঠন করছে, রাজনৈতিক দল করছে, খুব ফাইন, খুবই সুন্দর, সুন্দরভাবে রাজনীতি করো। কিন্তু বাবা, এই রুলস রেগুলেশনের ভিতর যদি আসো, যা করার দরকার তাই করেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশের সকল মানুষ সুখী হোক। আল্লাহ হাফেজ।